শুভ নববর্ষ। স্বাগত অন্য পক্ষ অনুষ্ঠানে। নারী সমাধিকারের লড়াই আর এর বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করি। সপ্তাহে দুদিন তুলে ধরার চেষ্টা করি নারীর সাফল্য, নারীর ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার নানান প্রতিবন্ধকতা, নারীর প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ধরনের সহিংসতার খবর আমরা তুলে আনি। আজ বাঙালির বিশেষ দিন, বা বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। কখনোই আপোষ না করা বাঙালির আজকের এই দিন তার উৎসবের, গর্বের। মাঙ্গলিক এই উৎসবের সাথে জড়িয়ে আছে নারী। এই অঞ্চলে নারী মাতা, নদী মাতা, মাটি মাতা, অর্থাৎ প্রকৃতি এবং নারী যেমন মিলেমিশে একাকার, তেমনি এই উৎসবের সাথে নানাভাবেই জড়িয়ে আছে নারী শক্তি। কথা বলবো আজ মাঙ্গলিক উৎসব এবং নারী এই বিষয়টি নিয়ে। ফোন লাইন খোলা আছে, নববর্ষ নিয়ে আপনার ভাবনা জানাতে পারেন আমাদের। স্টুডিওতে আমার সাথে আজ উপস্থিত আছেন শিল্পী মিতা হক। মিতা হক, আপনাকে স্বাগত। প্রথম পেলাম আজকে আপনাকে আমার এই অন্য পক্ষ অনুষ্ঠানে। আজকে পহেলা বৈশাখ, এবং পহেলা বৈশাখ নিয়ে অনেক আলোচনা, মানে প্রথমত হচ্ছে উৎসবের যে আয়োজন সেইটা, সেই সাথে সাম্প্রদায়িকতার যে বিষবাষ্প আমরা দেখতে পাই সেগুলো নিয়ে আলোচনা হবে জঙ্গিবাদ নিয়ে, আলোচনা হবে যেই মাঙ্গলিক উৎসবটি আমরা শুরু করেছিলাম সেই উৎসবটি আজকে কোথায় এসে দাঁড়ালো, বিশ্ব ঐতিহ্যের একটা অংশ হয়েছে আজকে মঙ্গল শোভাযাত্রা, সেগুলো তো আছে। কিন্তু আমার ইস্যু হচ্ছে নারী। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, যদি আপনি আমাকে একটু এই অঞ্চলে, বিশেষ করে 1967 সালে ছায়ানটের যে অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত গাইতে দেওয়া হবে না, এর প্রতিবাদে যে শুরু হয়েছিল, এবং সেখানেও তো নারীর ভূমিকা সব থেকে বড় ছিল। কপালে টিপ পরা থেকে শুরু করে গান গাওয়া, সব কিছুতেই, যেখানেই যখনই আমাদের সংস্কৃতি বাধাপ্রাপ্ত হয়েছে, প্রতিবন্ধকতার সামনে দাঁড়িয়েছে, তখনই একইভাবে নারীও কিন্তু প্রতিবন্ধকতার মুখে দাঁড়িয়েছে। আপনি যদি সেই সময়টাকে ধরে এখনকার সময়ের সাথে মিলিয়ে একটু বলেন। ধন্যবাদ। প্রথমবার ডিবিসিতে এলাম, খুব ভালো লাগছে। আমার এই ভবনটিতে ঢুকেই ভালো লাগছে, সেই জন্য ধন্যবাদ জানিয়ে আমাকে ডাকা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আর আমি তুমি করে বলি। হ্যাঁ, প্লিজ। তোমার প্রশ্নের সাথে প্রথমেই আমার একটা একটু বৈপরীত্য আমি বোধ করি। সেটা হচ্ছে যে নারীকে আমি একেবারেই মানুষ মনে করি, তো কাজেই প্রতিবন্ধকতাকে রুখে দাঁড়ানোর যে ইতিহাস আমাদের রয়েছে, সেখানে একটা পুরুষ যেমন দাঁড়িয়েছে, নারীও তেমন দাঁড়িয়েছে। সেটাকে আমি নারীর আলাদা কৃতিত্ব বলছি না, তবে নারীর অবস্থানটাকে আমি আলাদা তখনই বলি যখন এই দাঁড়িয়ে যাওয়া, প্রতিবাদ করা বা সুন্দর করে চলার ক্ষেত্রে নারী যখন বাধা প্রাপ্ত হয়, এবং সেই বাধা কাটিয়েই সেই বাধা যখন তাকে নারী হিসাবে কাটাতে হয়, সেই ক্ষেত্রে নারী অনেক শক্তিমান, এবং নারী তার একটা বিশাল একটা আলাদা জায়গা আছে। তো আমাদের এই অঞ্চলে যখন 1967 সালে ছায়ানট, অনেক রমনার বটমূলে রবীন্দ্রসঙ্গীত যখন মুলায়ম খান বাতিল করে দিলেন যে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না, হিন্দু কবির গান, আসলে আমাদের সাম্প্রদায়িকতার বিষবাষ্পটা এটা তো অনেক আগে থেকেই প্রথিত আমাদের সমাজ জীবনে। হ্যাঁ, তখন এটা খুব পরিষ্কার ছিল, চিহ্নিত ছিল, আমরা কাদের বিরুদ্ধে লড়বো, কাদের বিরুদ্ধে লড়ে আমরা গান গাইবো বা গান দিয়ে কাদেরকে আমরা পরাজিত করব, সংস্কৃতি চর্চা দিয়ে। সেই 67 সাল থেকে আজ রমনার বটমূলে যেটা পালিত হচ্ছে, যে অনুষ্ঠানটা হলো, সেই অনুষ্ঠানটা তো 50 বছর আজকে পালিত হলো। এটা বিশাল অর্জন, অনেক বড় অর্জন। 67 সাল থেকে 2017, 50 বছর। হ্যাঁ, 50 বছর। তো কিন্তু এর মধ্যে বোধহয় 71 সালে স্বাধীনতা যুদ্ধের সময় না, হ্যাঁ, দুই একবার হয়নি, সেটা মানে রাজনৈতিক বা দেশের পরিস্থিতির কারণে বিভিন্ন সময় হয়নি। তো কিন্তু আমি বলবো যে একটা মিল এবং বৈপরীত্য দুটাই খুব আমার কাছে, আমার ভীষণ আমার মনের মধ্যে নাড়া দেয়। মিলটা হচ্ছে, বা অগ্রযাত্রা বা এগিয়ে গেছে যদি বলতে চাই, সেটা হলো যে সেই 67 সালে যে কজন মানুষ শ্রোতা ছিল, বা যে কয়জন সমাজের মানুষ যুক্ত হতো এই অনুষ্ঠানটাতে, এখন তার চাইতে হাজারো গুণ মানুষ বেড়েছে। এটা অর্জন মানুষের নিজের, আমাদের বাঙালির নিজস্ব যে আত্মপরিচয়, সেই আত্মপরিচয়টা মানুষের ভেতরে সত্যিকারভাবে দানা বেঁধে উঠেছে। এটা একটা পজিটিভ দিক। কিন্তু আজকে যে আমরা
রমনার বটমূলে পয়লা বৈশাখ উদযাপন করছি, আমরা কি সত্যি পুলিশের নিরাপত্তা বেষ্টনী ছাড়া গাইতে পারলাম? আমরা কি সিকিউরিটি ছাড়া এক পাও আগাতে পারছি? অথচ এটা তো আমাদের স্বাধীন দেশ। এইটা আমাদের স্বাধীন দেশ। কাজেই আমাদের স্বাধীন দেশে আমাদের আজকে যে এইটুকু ব্যর্থতা, এই ব্যর্থতার জন্য আমি শুধু মানে রাজনৈতিক দল এবং রাষ্ট্রযন্ত্রকে দায়ী করব না, দায়ী আমরা সমাজের মানুষেরা। আমরা সমাজের মানুষ যদি দলবদ্ধ হয়ে একটা জনমত তৈরি করে, সেখানে সরকার বা বিরোধী দল বা রাষ্ট্রযন্ত্র কিছুই করতে পারে না। সেটাই আমার আশা যে আজকের এই পরিপ্রেক্ষিতে আমাদের এইটুকু হচ্ছে এগিয়ে যাওয়া, এইটুকু হচ্ছে পিছিয়ে পড়া। আজকেও কিন্তু সঞ্জিদা খাতুন তার বক্তব্যে এই কথাটি বলেছেন যে আমরা মুক্তিযুদ্ধ করেছি, এবং আপনি যেটি বললেন যে আমরা তখন জানতাম যে আমরা কার বিরুদ্ধে লড়াই করছি, আমরা কার বিরুদ্ধে আমাদের গানটা তুলে ধরছি, কার বিরুদ্ধে আমি টিপ দিয়ে প্রতিবাদ করছি, টিপ পরে, যে আমার টিপ আমি পরবো, নারীর বাঙালি নারী টিপ পরবে, এই যে প্রতিবাদটা তখন ছিল। কিন্তু এখন বোধহয় কিছুটা অস্পষ্ট হয়ে এসেছে যে আমরা আসলে কাদের বিরুদ্ধে লড়ছি। হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমাদের দেশে, আমি সমাজের মানুষের কথা বলছি, যে এখন বাঙালিত্ব কি, আমার আইডেন্টিটি কি, আমি কি বাঙালি নাকি আমি মুসলমান, এই কথাটাই কিন্তু ভুল। আমি বাঙালি হলেও মুসলমান হতে পারি, মুসলমান হয়ে আমি বাঙালি হতে পারি, সবার আগে কোনো বিরোধ নেই। কিন্তু আমাদের যেটা কমন পরিচয়, যেটা আমাদের সাধারণ পরিচয় এই দেশের সমস্ত মানুষের, সেটা হচ্ছে আমরা বাঙালি। কাজে আমাদের সাজগোজ, আমাদের চিন্তা ভাবনা, ভালোবাসা প্রকাশ, আদান প্রদান, আপ্যায়ন, আমাদের সবকিছু এটা বাঙালির পরিচয় হবে। সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তো দ্বিতীয় সারির কথা, পরের বিষয়। এবং ধর্মটা অবশ্যই মানুষের আত্মিক ব্যাপার, ভিতরকার ব্যাপার, সেটা তার ভেতরে ভেতরে মেনে চলার ব্যাপার, তার অভ্যন্তর ঘরের ভিতরের ব্যাপার। ধর্ম কখনো একটা মানুষের শাড়ি দিয়ে প্রকাশ করা যাবে না, একটা মানুষের খাদ্য দিয়ে প্রকাশ করা যাবে না। সেটা মনের তার আধ্যাত্মিক চিন্তা চেতনা, তার ভালোবাসা নিবেদন, এইসবের ব্যাপারে, এইসবের সাথে ধর্মের একটা সম্পর্ক আছে। তো এই কারণেই আমাদের এই দেশের মানুষেরা এখন যে বিভ্রান্ত, বাঙালি বলবো আমি নাকি আমি মুসলিম বলবো নিজেকে, এই যে একটা ঝামেলা হয়েছে। তার মানে এই বিভ্রান্তিটা তো যারা ছড়াতে চেয়েছিল তারা সফলভাবে ছড়াতে পেরেছে, তারা সফল। এবং আমরা যারা এখন ব্যর্থ হচ্ছি, আমাদের মানে লেখাপড়ার পিছিয়ে পড়া, জ্ঞানের অভাব। আমরা কিন্তু আজকে সঞ্জিদা খাতুন বলেছেন যে ইন্টারনেটে বাঙালির যত অর্জন, মানুষ যখন ইন্টারনেটমুখী হয়ে গেছে এই প্রজন্ম, বাঙালির যত অর্জন আছে, হাজার হাজার বছরের ইতিহাস, সেগুলো যদি ইন্টারনেটে দেখানো হয়, প্রচার করা হয়, তাহলে পরে ইন্টারনেটের মাধ্যমে বাঙালির জয়গাথা মানুষ জানতে পারবে। সঞ্জিদা খাতুন, কিন্তু আরেকটা কথা আজকে আমি শুনছিলাম একটু আগেই ছায়ানটের অনুষ্ঠানে, তিনি বলছিলেন যে মুক্তিযুদ্ধ আমাদেরকে আরো একবার করতে হবে, এবং এটা অস্ত্র হাতে যুদ্ধ নয়, এই যুদ্ধটা আসলে মানে সাংস্কৃতিক যুদ্ধ। এবং এই কথাটা যে কত সত্যি, এটা তো আমরা সকলে বুঝতে পারছি। কারণ আমরা তো বুকের রক্ত দিয়ে যুদ্ধ করেছি ৭১-এ, এবং ৭১-এর পরে আজ অবধি যারাই অসাম্প্রদায়িক চেতনার মানুষ, যারা মানুষ হিসেবে বড় হতে চেয়েছে, তারা কিন্তু বুকের রক্ত দিচ্ছে সেই গোষ্ঠীর কাছে, এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে। কাজে আমাদের সর্বশেষ লড়াই হবে মানুষের মনটাকে গঠন করার লড়াই, আমাদের সংস্কৃতির লড়াই। সংস্কৃতি মানে গান বাজনা নয়, সংস্কৃতি মানে আমাদের চিন্তাকে ঠিক মতো করে পরিচালিত করা। এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম, মানে এই যে সংস্কৃতি মানেই আমাদের মধ্যে আমরা মনে করি যে এটা হচ্ছে কিছু গান বাজনা, কিছু নৃত্য, কিছু আবৃত্তি, হ্যাঁ, এটা যে একটা সম্পূর্ণ জীবন আচরণ। এবং এই গান বাজনা, এই নাচের সাথে আসলে ঠিক আছে নারীরা যুক্ত থাকে, মানে এটাকে ঠিক এইটা যে একটা পুরোপুরি জীবন আচরণ, সেই বিষয়টাই কি আমরা এতদিন ধরে মানুষের মধ্যে, আজকে সঞ্জিদা খাতুন কিন্তু এই কথাটাও বলেছেন যে আমরা সাধারণ মানুষের কাছে নিশ্চয়ই আমাদেরও ত্রুটি আছে, আমরা সাধারণ মানুষের কাছে যেতে পারিনি, কিন্তু সেই কাজটা আমাদের এখন শুরু করতে হবে, মানুষের কাছে যেতে হবে। সেটা হচ্ছে যে এখন ছায়ানট বা রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ বা রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা বা গ্রুপ থিয়েটার ফেডারেশন, এরকম আলাদা আলাদা করে যে এদেরই সব করতে হবে, নট নেসেসারিলি। যেটা করতে হবে, একটা মানুষ এককভাবে 5টা মানুষকে সুন্দর করে কথা বলতে শেখাতে পারে, সুন্দর করে চিন্তা করতে শেখাতে পারে, একটা ভালো কবিতা পড়তে শেখাতে পারে, যে কবিতাটা পড়ে দেখো তো কেমন লাগে, সেই কবির বাণীতে একটা মানুষের জীবনের অনেক কিছু আছে,
সে মানুষটা অনেক কিছু শিখতে পারে। মানুষকে মোটিভেট করা ভালোর দিকে, এই কাজগুলো প্রতিটা মানুষের এককভাবে এবং দলগতভাবে করতে হবে। সেটাই সঞ্জিতা খাতুন বলেছেন যে আমাদেরকে দুয়ারে দুয়ারে ঘরে ঘরে যেতে হবে। আজকে যেহেতু আমি আসলে নারী শক্তি নিয়ে কথা বলতে চাই, হ্যাঁ, সেই বিষয়টি যদি আপনি একটু বলেন। এই যে রবীন্দ্রসঙ্গীত গাওয়া, এবং আমার বারবারই আসলে মনে হয় যে টিপ পরার কথা, এবং এখন পর্যন্ত আবার আমরা এখন দেখতে পাই যে বাঙালি নারীর সাজ থেকে হঠাৎই যেন টিপটা উধাও হয়ে গেছে। আমরা টিপ এখন কম দেখতে পাই। এটা হয়তো মনে হচ্ছে যে এটা খুব ছোট ইস্যু, টিপ আমি পড়লো কি পড়লো না, ফ্যাশনে নানান কিছু আছে, নানান বিষয় আছে, কিন্তু সব প্রত্যেকটা জাতিসত্তার তো কিছু নিজস্বতা থাকে। সেই নিজস্বতার এটা কিন্তু একটা দিক। একই সাথে দেখেন আপনি এই যে পাঠ্য বই থেকে সবার আগের বেগম রোকেয়ার লেখা বাদ দেওয়া হয়, হ্যাঁ, মানে নারী যুক্ত আছে যেহেতু, আমি বললামই যে সবার আগে নারী প্রতিবন্ধকতার শিকার হয় বা নারীর শিকার হয় সমস্ত রকমের বাধার। যখনই আমাদের সংস্কৃতি কোনো বাধার মুখে পড়ে তখনই নারী সবার আগে বাধার মুখে পড়ে, অথচ আমরা তো নারী শক্তি জানি বা নারীকে মাতা হিসেবে জানি। তোমার প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা অনেকখানি নিহিত রয়েছে। সেটা হলো, তুমি বলছো যে টিপটা কিন্তু একটা ছোট জিনিস, কিন্তু এটা কত বড় একটা ঘটনা ঘটছে যে টিপটাকে অনেকে দিচ্ছে না। আমি সেটা মনে করব, সৃষ্টিকর্তা যদি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করে থাকেন, একটা টিপ নিয়ে তার মাথা ব্যথা হবে কেন? তার কি বিষয় একটা টিপের সীমাবদ্ধ? তার বিষয় তো চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে, মানুষ নিয়ে। এটা আমার একটা উত্তর। আরেকটা হচ্ছে যে নারীরা যে আক্রান্ত হয়, এখানে আমি নারীদেরকে কিছুটা দায়ী করব এই কারণে যে, যেমন নারী পুরুষের বৈষম্য তৈরি করাতে নারীর একটা বিশাল ভূমিকা থাকে। মায়েরা পরিবারে মেয়ের চাইতে ছেলেকে অগ্রাধিকার দিয়ে থাকেন, এবং যারা স্ত্রী, বিবাহিত নারী যারা, তারা একটা অর্থনৈতিক নির্ভরশীলতা পছন্দ করে স্বামীর প্রতি, যে আমার বিয়ে হয়েছে, আমার অন্ন, বস্ত্র, বাসস্থান, আমার সোশ্যাল স্ট্যাটাস সব আমার স্বামী নির্ধারণ করে দেবে, বা তার উপরে দায়িত্ব বর্তায়, এবং আমার ভূমিকা কিছুই নয়, শুধু সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখা এবং মাতৃত্বের একটা পরিচয় দেওয়া। এই কাজটা করে স্বামীদেরকে তার যে একটা অহংবোধ, সেটা বাড়াতে তারা সাহায্য করে। এটা হচ্ছে আমি নারীর ব্যাপারে আমার একটা মনোভাব, যে তারা এই ভুলটা করেন। আমি বিরতির সময় পৌঁছে গেছি। আমি ফিরে এসে ওই প্রসঙ্গে আসবো যে যখনই সংস্কৃতি আক্রান্ত হয় তখনই কেন নারী আক্রান্ত হয় আমাদের দেশে। ফিরছি বিরতির পর। আছেন বিশেষ অন্য পক্ষ অনুষ্ঠানে কথা বলছি মাঙ্গলিক উৎসব এবং নারী, এই বিষয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। নববর্ষের বিশেষ অন্য পক্ষে আছেন আপনারা, কথা বলছি মাঙ্গলিক উৎসব এবং নারী, এই বিষয়ে আমার সাথে আছেন শিল্পী মিতা হক। মিতা হক, আপনি বলছিলেন যে নারী কেন সবার আগে আক্রান্ত হয়, যে কোনো রকম প্রতিবন্ধকতা যখনই বাংলাদেশের সংস্কৃতির উপর আঘাত আসে সবার আগে নারী আক্রান্ত হয় কেন? এখানে আমার ওটা বলতে হয় যে বাংলাদেশের সংস্কৃতির উপর যখন আঘাত আসে, সাংস্কৃতিক আঘাত মানে নারীদের যে কোনো রকমের আচরণের উপরে আঘাত আসে আর কি। নারীরা যখন স্ত্রী তখন আঘাত আসছে, যখন নারীরা স্টুডেন্ট, যখন পড়াশোনা করতে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, যখন তারা খুব মানে সাবলীলভাবে চলাফেরা করছে, তখন পথে ঘাটে তারা আক্রান্ত হচ্ছে। যারা বাসে চড়ছে, বাসে নারীদেরকে উঠিয়ে দেওয়া, নামিয়ে দেওয়া, লেডি সিটে বসানো না বসানো, সেখানে পুরুষদের দ্বারা নারী আক্রান্ত হচ্ছে। এবং যারাই নারীকে আঘাত করে, নারীকে অপমান করার চেষ্টা করে, তারা কিন্তু কাপুরুষ। আমি বলবো না যে পুরুষরা আঘাত করে, কাপুরুষরা আঘাত করে নারীকে। এবং এইটা আমাদের দেশে তো খুব একটা মানে চলে আসছে নারীদের আক্রান্ত হওয়ার ব্যাপারটা, কিন্তু নারীদের ব্যাপারে আমাদের দেশে অনেক বেশি সোচ্চার আমরা না। কিন্তু দেখেন, আমার যেটা মানে আমি যেটা রিলেট করতেই পারি, আজকে পহেলা বৈশাখ মাত্র 1 বছর আগে 2015 সালের যে ঘটনাটি, টিএসসিতে মেয়েদের উপরে হামলা এবং মানে তাদের যৌন নিপীড়ন, তাদের উপর সরাসরি যৌন নিপীড়ন। এবং তখন আমরা বলছিলাম যে এটি আসলে খুব
পরিকল্পনা মাফিক একটা কাজ করা, যাতে বাঙালির মাথায় ঢুকিয়ে দেওয়া যায় যে মেয়েরা যদি ঘরের বাইরে আসে, তারা যদি এই যে মাঙ্গলিক উৎসবের সাজটা দেখেই মনে হয় যে হ্যাঁ, আমরা অন্য অন্য সব উৎসবে, আমি কালকেও ভাবছিলাম যে অন্য সব উৎসবে আমরা পাকিস্তানি কাপড় অনেক সময় পরে থাকি, ইন্ডিয়ান কাপড় পরে থাকি, এই পহেলা বৈশাখের সময় যে সমস্ত দোকানদাররা এই পাকিস্তানি বা ইন্ডিয়ান কাপড় বিক্রি করে থাকে, তারা খুব মুখ করুণ করে বসে থাকে। হ্যাঁ, কারণ সবাই কিন্তু বাঙালি বুটিকগুলোতে যায় এবং তারা এগুলোই কেনেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আমি বুঝেছি, হ্যাঁ, নারীর উপরে নারীকে ভেতরে ঢুকিয়ে দেওয়া, ঘরের ভেতরে ঢুকিয়ে দেওয়া, এটা কিন্তু নারীকে অত্যাচার করে না, এটা অসম্ভব, মানে প্রচন্ড ভাবে এইটা একটা রাজনৈতিক সামাজিক নিপীড়ন। এই সমাজ থেকে নারী যে মানুষ, সেই ভূমিকাটাকে যেন একেবারে অবলুপ্ত করে দেওয়া যায়, সেই কারণেই এই নিন্দিত ঘৃণিত নারীর উপরে যৌন নিপীড়নটা। রাস্তাঘাটে একটা দলের মধ্যে, বিশাল জনগোষ্ঠীর মধ্যে দেখা গেল যে 4টি নারী বা 10টি নারী নিপীড়িত হচ্ছে। এইটা কিন্তু নারীকে নিপীড়ন করা না, শারীরিকভাবে নিপীড়ন করা না, কোন ব্যক্তিগত নিপীড়ন না। মানে এটা কি আপনি বলছেন যে রাজনীতির একটা অংশ, রাজনৈতিক সামাজিক নিষ্পেষণ, অত্যাচার, এবং এটা একটা পরিকল্পিত চাল। নারীকে যদি ঘরের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়, এটা একটা চাল। বাঙালি সংস্কৃতি থেকে দূরে রাখা যায়, তাহলে এই সংস্কৃতি ব্যর্থ হবে, এরকম একটা ব্যাপার। অবশ্যই, মানে এটা হচ্ছে সেই মুক্তিযুদ্ধের আগে যখন আমাদেরকে মানে ভীষণভাবে বিপ্লবমুখী হয়ে উঠতে হয়েছিল, তখন যেই বাধাটা, যে অত্যাচারটা ছিল, যে হুমকির মুখে আমরা লড়ে উঠেছিলাম, সেই হুমকিটা এখনো বিদ্যমান। দুঃখ হলো তখন ছিল পাকিস্তানিদের একটা আগ্রাসন, এখন আমাদের পাকিস্তান মনস্ক বাঙালিদের আগ্রাসন। এটাই হচ্ছে তফাৎ। এবং যেটি আমি বললাম যে আসলে তো এটা করা মানেই হচ্ছে যে সংস্কৃতিকে ব্যর্থ করে দেওয়া, বাঙালি জাতিসত্তাকে একটা প্রশ্নের মুখে, হুমকির মুখে ফেলার জন্য একটা খুব বাঙালি জাতিসত্তাকে একেবারে শেষ করে দেওয়ার এটা হচ্ছে চাল। যখন আমাদের বলতে হবে, আজকে আমি দুঃখের সাথে কথাটি বলছি, আমরা যারা সংস্কৃতি কর্মী, শুধু কর্মী নয়, আমরা পারফর্মার, গান গাই এবং গান গাওয়াই, আমরা শিক্ষক, আমরা কাজ করি, অর্গানাইজ করি, আমাদের মধ্যে খুব কম মানুষ আছেন যারা আমাদের এই জাতিসত্তা নিয়ে, আমাদের এই সংস্কৃতি নিয়ে দুটো কথা বলেন। প্রত্যেক শিল্পী তাদের নিজের শিল্পী সত্তা নিয়ে ব্যস্ত আছেন, কিন্তু সমাজটাকে নিয়ে কেউ কাজ করে না, কেউ কথা বলে না। কারণ কথা বললে তারা একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ হতে চায় না। এটা আমি আহ্বান করব, যারা ভালো গান করেন, ভালো অভিনয় করেন, তারা সকলে আসুন, আমাদের বাংলাদেশের মানুষকে, আমাদের বাঙালি জাতিটাকে আমরা জাগিয়ে তুলি। মানে শিল্পীর দায়িত্ব তো আরো একটু বেশি থাকে। অবশ্যই, শুধুই গান করা বা শুধুই অভিনয় করা, শুধুই নাচে অংশগ্রহণ করা, খ্যাতি অর্জন করা, সেটা শিল্পীর কাজ নয়। সেটা হচ্ছে গায়িকার কাজ, শিল্পীর কাজ নয়, নায়িকার কাজ, অভিনেত্রীর কাজ নয়, নায়িকার কাজ। নায়িকা এবং অভিনেত্রী অনেক আলাদা কথা, গায়িকা এবং শিল্পী অনেক বড় ব্যাপার, অনেক তফাৎ, এগুলো বুঝতে হবে। আমার আবারও আমি আপনার কাছে এই প্রশ্নটি নিয়েই ফিরে যাব। আসলে এই ঘটনাটি, এই যে 2015 সালের যে ঘটনাটি ঘটেছিল, এবং এখন পর্যন্ত আজকে তারপরে 2 বছরে আমি গিয়েছি বিশ্ববিদ্যালয় এলাকায়, দেখেছি যে যারা এসেছেন পয়লা বৈশাখে, তারা আসলেই, যারা আপনার আমার মতো যে বাঙালি জাতিসত্তাকে ধারণ করবেই যে কোনো পরিস্থিতিতে, তারাই এসেছেন। কিন্তু ওই যে সঞ্জিদা খাতুন যে বাকি সাধারণ মানুষের কথা বলেছিলেন যে তাদের কাছে পৌঁছতে চাই, তাদের একটা অংশ যারা এই ধরনের মাঙ্গলিক উৎসবে অংশগ্রহণ করে, বিশেষ করে নারীরা, তারা কিন্তু ভয়ে বা শঙ্কায়, এক ধরনের শঙ্কায় তারা ভেতরে চলে গেছেন, ঘরে চলে গেছেন। তার মানে হচ্ছে যে এই যে পরিকল্পনাটা, এটি তাদের পরিকল্পনা মাফিক কাজটা করেছেন। হ্যাঁ, নইলে আমরা যারা বাঙালি জাতীয়তাবাদের পক্ষে, আমরা যারা চেয়েছিলাম যে এটা বাঙালির একটা দেশ হোক, আমরা কি ততটা মানে সফল হতে পেরেছি? আমাদের চাইতে, আমি যখন আমার পাশে এখন 10টা নারীকে যখন দেখি, তারা বুঝতে পারছে না আমার কথা, বাঙালি কিনা তারা, তাদের পোশাক আশাকেও বোঝা যায় না তারা বাঙালি কিনা। আমার পরাজয়টা তো আমাকে এখন মানতে না চাইলেও আমাকে স্বীকার করতে হবে, এবং সেই জায়গাতে আমার কাজ শুরু করতে হবে।
আমাদের শুরু করতে হবে কাজ, এবং অনেক আগে শুরু করা উচিত ছিল, আমরা দেরি করে ফেলেছি। এই যে ধর্ম দিয়ে আমাদের উৎসবকে একটা ব্যারিয়ার দিয়ে দেওয়া, আমার বাংলা শব্দ বলা উচিত আসলে, হ্যাঁ, একটা একটা আবর্তের মধ্যে বেঁধে ফেলা, হ্যাঁ, ধর্ম দিয়ে, এবং যখনই এই ধরনের কোনো উৎসবে নারী যাচ্ছে তখনই তার পোশাক, তখনই তার সাজগোজ, এটা একটা প্রশ্নের মুখে এসে দাঁড়াচ্ছে। আচ্ছা, আমার জন্ম তো পাকিস্তান আমলে, আমি আমার 1962 সালের সেপ্টেম্বর মাসে জন্ম, কাজে আমি কয়েক বছর পাকিস্তান আমলে বাঙালি সমাজটাকে দেখেছি। আচ্ছা, সেই বাঙালি সমাজে আমার চারপাশে প্রতিবেশী, আমার বাবার দিকের লোকজন, মায়ের দিকের লোকজন, নানা বাড়ি, দাদা বাড়ি, আমাদের এই ছায়ানটের যে পরিমণ্ডল, আমি তখন 100% বাঙালি সমাজ দেখেছি। 100% বাঙালি সমাজ, যে সমাজটা নিয়ে এখন আমরা আকুল হয়ে আছি, এতক্ষণ কথা বললাম, বা সেই সমাজটা ফিরে পেতে, সেই সমাজটা আবার ফিরে চাই। তখন কিন্তু পাকিস্তান আমল ছিল, কিন্তু ওই বাঙালি সমাজটা তখন যুদ্ধ করেছে, একেবারে একসাথে যুদ্ধ করেছে। কিন্তু যখন দেশটা বাঙালির হয়ে গেল, তখন কেন আবার এরকম তখন হয়ে কেন গেল? এটা হলো? মানে আমাদের মতো অভাগা জাতি কিন্তু পৃথিবীতে আর নেই। নেই। আমরা আবারও এই বিষয় নিয়ে কথা বলবো, ফিরে এসে আবারও বিরতির সময় পৌঁছে গেছি। মাঙ্গলিক উৎসব এবং নারী, এই বিষয়ে কথা বলছি আজ পয়লা বৈশাখের দিন। ফিরছি বিরতির পর, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত পয়লা বৈশাখের বিশেষ অন্যপক্ষ অনুষ্ঠানে, মাঙ্গলিক উৎসব এবং নারী, এই বিষয়ে কথা বলছি। শিল্পী মিতা হক আছেন আমার সাথে। প্রথমেই আমি একজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন, আমরা একটু ফোনটি নিয়ে নিই। জি, আপনি বলতে পারেন আমাদের সঙ্গে, আপনি কিছু যদি আপনার ভাবনা ভাগাভাগি করতে চান বলতে পারেন, বা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ, আমার প্রশ্ন আছে, তার চেয়ে বেশি যে আমার কাছে একটা তথ্য আছে, সেটা আমি বলতে চাচ্ছি যে গত বছর, আগের বছর যে টিএসসিতে নারী নির্যাতনের ঘটনা ঘটে, যে 8 জনকে শনাক্ত করা হয়, আমার ধারণা আমি তাদের মধ্যে একজনকে চিনি। আচ্ছা, জি বলুন। হ্যাঁ, আমি আসলে ঘটনাটা, আমার বড় ভাই ঢাকা ভার্সিটিতে পড়তো, আমি যখন তার সাথে শেয়ার করি, সে আমাকে বললো যে পুলিশ এই ব্যাপারে কোনো পদক্ষেপ দিবে না, তুমি পুলিশকে এই ব্যাপারে জানাইও না। এরপর আমি অনেকবার মিডিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, বাট যোগাযোগ করতে পারিনি। তো আজকে এটা অত্যন্ত দুঃখের, কারণ নিরাপত্তার কারণে হয়তো ওর ভাই বলেছে যে তুমি পুলিশের সাথে যোগাযোগ করো না। অথচ আমরাও কিন্তু, গণমাধ্যমও কিন্তু খুঁজে বেরিয়েছি যে কারা এর এই শিকার হলো এরকম ঘটনার আর কি। হ্যাঁ, সেটা তো ঠিকই, কিন্তু দেখো এরকম এত বড় অপরাধ করেছে, কিন্তু এই মেয়েটি একজনকে শনাক্ত করেছে, কিন্তু সে ফার্দার কোনো আক্রমণের ভয়ে সে এটা কিছু করতে পারলো না। এবং আরো অনেক ধরনের আমাদের সমাজে আছে যে যে নিপীড়িত হয় তাকেই বলা হয় যে তার সম্ভ্রম যাচ্ছে, এরকম একটা কথা বলা হয়। এটার জন্য এটা একেবারে রাষ্ট্রের দায়িত্ব, এটা রাষ্ট্রের দায়িত্ব। এবং বারবার আমি একটা কথা বলেছি, রাষ্ট্র চলে সমাজ যদি তাকে ঠিক মতো করে পেছন থেকে তৈরি করে। সমাজের মানুষ রাষ্ট্রের, মানে রাষ্ট্রটা হচ্ছে মুখপাত্র, কিন্তু পেছনে তো সমাজের একটা চিন্তা থাকবে। তো আমাদের সমাজের মানুষকে এগোতে হবে। এখন পর্যন্ত আমরা ঠিকমতো এগোতে পারিনি বলে নারী এইভাবে বারবার আঘাতের সম্মুখীন হচ্ছে। এবং নারীকে আঘাত করা খুব সহজ, তো কারণ আমাদের, আমি যদি বলি ইসলামের প্রাক ইসলাম যুগে, ইসলামের শুরুর দিকে, তখনও কিন্তু সমাজের মূল চিত্রটি ছিল নারীকে পুরুষের ভোগ্যপণ্য হিসেবে চিন্তা করা, এবং বাচ্চা শিশু কন্যা সন্তান জন্মালে তাকে মেরে ফেলা হতো। তো এখন সেই বাবা মারা দুঃখে মেরে ফেলতেন, জানতেন যে তার মেয়ের কোনো মানব জীবন হবে না, তার মেয়ে একটা পণ্য হিসেবে বড় হয়ে উঠবে। তো সেই জিনিসটা যখন আজকে 2017, 2015-তে আমরা দেখি যে নারীকে একটা, ঠিক যেন মানুষের পাশে একটা অন্তরালের জিনিস, ঠিক যেন পুরোটা মানুষ নয়, অর্ধমানব, অর্ধেক মানুষ, এইরকম একটা জায়গায় মানুষ, নারী আছে। সেখানে আমাদের সম্মিলিতভাবে লড়ে আসা, লড়ে যাওয়া ছাড়া কোনো কাজ, মানে কিছু করার নেই, আমাদের লড়তে হবে। এবং সবার আগে আমি কখনোই বলিনি, এটা আমি জোর দিয়ে বলি, যে নারীর সম্ভ্রমহানি, নারীর অত্যাচার, নারী নির্যাতন, এর জন্য আমি পুরুষ তো নয়, কাপুরুষদেরও দায়ী করব না। দায়ী হচ্ছে নারীরা নিজেদের সংগঠিত করুক, নিজেরা পড়াশোনা করুক, নিজেরা জ্ঞানী হোক,
এবং নিজেরা শক্তি অর্জন করুক। এই যে দীর্ঘদিনের সাংস্কৃতিক আন্দোলন এবং তার মধ্যে নারী পুরুষের একসাথে হাত ধরাধরি করে যে সংগ্রামটা করে যাওয়া, সেই সংগ্রামটা কি আমরা এখনো চালাতে পারছি যখন এরকম সংস্কৃতির উপর আমাদের আঘাত আসে, নারীর উপরে আঘাত আসে? অথচ সেই মুক্তিযুদ্ধের আগে থেকেই কিন্তু নারী পুরুষ একসাথেই লড়াইটা করেছে। আছে, আমি সবটাই ব্যর্থতার কথা বলতে চাই না, আমাদের এখনো নারী পুরুষ একসাথে হাত ধরে বাংলার গান গাইছে, পথে ঘাটে হাঁটছে, এবং অনেক 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 কাজ হচ্ছে যেটা ফোকাসড না, যেটা আমরা জানি না। গ্রামে গঞ্জে অনেক বাউল শিল্পী নারী আছেন, কিন্তু অনেক বাউল শিল্পী আছে, তাদের পালা গান, তাদের কবি গান, তাদের রচিত অনেক গান যেটা মানুষকে উজ্জীবিত করে, উৎকর্ষতার ক্ষেত্রে মানুষকে এগিয়ে নিয়ে যেতে চায়। অনেক কাজ হচ্ছে আমাদের। আমি বারবার বলবো, আজকে যেহেতু সবচেয়ে বড় অনুষ্ঠান যেটা ছায়ানট করেছে, এটা করছে, এটা আমাদের জাতীয় উৎসব, সর্ববাঙালির একটা উৎসব, এটা কোনো সম্প্রদায়ের উৎসব নয়। তো সেরকম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ বলে আমরা যুক্ত আছি আরেকটা কর্মকাণ্ডের সাথে, সেটা সারা বাংলাদেশের শাখা আছে। সেখানে মানুষকে সংঘবদ্ধ করে মানুষকে ভালো কথা শোনায়, ভালো কাজে উদ্বুদ্ধ করে। তো কাজ অনেক হচ্ছে, কিন্তু সেই কাজের মানে শক্তিটা অনেক 10 গুণ 1000 গুণ বাড়াতে হবে, সেটাই আমাদের। আর আপনি আরেকটা কথা, আমরা যেহেতু শেষের দিকে চলে এসেছি, আপনি আরেকটা কথা বলছিলেন যে সব শিল্পী শুধু নিজের পারফর্মের জায়গাটিকে যদি না রেখে গলা তোলার যে বিষয়টি, সব বিষয়ে কথা বলা, এবং এই যে যখন দেশ আক্রান্ত হয়, নারী আক্রান্ত হয়, সংস্কৃতি আক্রান্ত হয়, হ্যাঁ, এবং সব থেকে বড় কথা জাতিসত্তা আক্রান্ত হয়, যে রক্ত দিয়ে পাওয়া দেশটা, তখন আসলে সবাইকে যে ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমি সব শিল্পীদের প্রতি আমি বিনীত এবং উদাত্ত আহ্বান জানাই যে নিজের শিল্পী সত্তাটার চাইতে তার চারপাশের, তার সমাজের যে ক্ষতি এবং অর্জন, সেই দিকে একটু মন দেওয়া, একসাথে গলা মেলানো, পথে নেমে আসুন আপনারা। পয়লা বৈশাখ আমরা একদমই শেষে চলে এসেছি। পয়লা বৈশাখ আজকে, এবং এই আবার আরেকটা বছর অপেক্ষা করতে হবে আমাদের আরেকটা পয়লা বৈশাখ পাওয়ার জন্য। আপনি যদি এই পয়লা বৈশাখ এবং এই যে একটু আগে আমরা বিরতির সময় বলছিলাম যে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে গান গাওয়া, নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মঙ্গল শোভাযাত্রা করা, এই বেষ্টনী থেকে বের হওয়ার জন্যে, এই যে নিরাপত্তা, পৃথিবীর সব দেশেই উৎসব হয়, সেখানে নিরাপত্তার ব্যবস্থা থাকে, কিন্তু একেবারে এত দৃষ্টিকটুভাবে, এক দৃষ্টিগ্রাহ্যভাবে বন্ধনীর মধ্যে, বেষ্টনীর মধ্যে উৎসব করা, সেখান থেকে বের হয়ে আসতে আমাদের কি করা উচিত? এই যে সংগ্রাম, আমরা যে সংগ্রামটা করছি, আমাদের সংগ্রামটাই হচ্ছে সামনের বছর যদি আমরা একজনও নিরাপত্তা রক্ষী বেষ্টনীর, একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও যদি আমাদের থাকতে না হয়, আমরা যদি অবারিত মাঠে গঞ্জে যেখানে খুশি আমরা আমাদের মনের কথা বলতে পারছি, যারা বলছি তারাও নিরাপদ, যারা শুনছে তারাও নিরাপদ, এইটা যেন হয় আমাদের, সেটা আমাদের আকাঙ্ক্ষা। অনেক ধন্যবাদ আপনাকে মিতা হক। আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আবারও নিশ্চয়ই আপনার সাথে এই সব বিষয় নিয়ে। হ্যাঁ, আমি নিশ্চয়ই আসতে চাই, আমার খুব ভালো লাগলো কথা বলতে পেরে। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অন্য পক্ষ অনুষ্ঠানে ছিলেন আপনারা। আজ কথা বললাম বাঙালি উৎসব এবং নারী, এই বিষয়টি নিয়ে। আগামীকাল শনিবার আবার অন্য পক্ষ নিয়ে ফিরবো। সঙ্গে থাকুন ডিবিসি নিউজের। আবারও নববর্ষ শুভেচ্ছা।